হ্যালো ক্লাস 7, আশা করছি ভালো আছো। আজকে অ্যাসাইনমেন্ট 3 অর্থাৎ ইংরেজির গত ক্লাসগুলোতে আমরা অ্যাসাইনমেন্ট 1-2 শেষ করেছিলাম, দ্যাট মিনস লাস্ট ক্লাসের 2। আজকে অ্যাসাইনমেন্ট 3 নিয়ে আলোচনা করব এবং এই অ্যাসাইনমেন্টের শুরুতেই আমি তোমাদের দেখাবো যে কি কি অ্যাসাইনমেন্ট তোমাদের আছে। দ্যাট মিনস হচ্ছে এই অ্যাসাইনমেন্ট 3-তে কী কী প্রশ্ন তোমাকে সলভ করতে হবে। অ্যাসাইনমেন্ট 3-তে কিন্তু অন্যান্য দ্যাট মিনস প্রিভিয়াস যেই দুটো অ্যাসাইনমেন্ট গিয়েছে তার চেয়ে একটু বেশি কাজ করতে হবে। চলো তাহলে আগে কোশ্চেনটা বুঝে নেই এবং সবাই খাতা কলম নিয়ে কিন্তু প্রস্তুত হবে, নয়তো কিন্তু এই অ্যাসাইনমেন্ট একেবারেই করা সম্ভব হবে না। কারণ অ্যাসাইনমেন্টের কোশ্চেনের মূলত আমরা 3টে পার্ট বলতে পারি। প্রথম পার্টে তোমাকে একটা রাইট ফর্ম ভার্বস করতে হবে, সেটা উত্তরগুলো তোমাকে লিখতে হবে। আমি তোমাকে প্রশ্ন বোঝানোর সাথে সাথে উত্তরগুলো বলবো। আর সেকেন্ড পার্টে তোমাদের একটা গ্রামাটিক্যাল একটা পেজ আছে ইংলিশ, তোমাদের যেই সেকেন্ড পেপার বইটা আছে ইংলিশ গ্রামার, সেই বইয়ের নির্দিষ্ট পেজ থেকে কিছু প্রশ্ন উত্তর করতে হবে। সেটাও আমি তোমাদের বই শো করে উত্তরগুলো বলবো, অর্থাৎ উত্তরগুলো তোমাকে কিন্তু ঝটপট লিখে নিতে হবে। অ্যান্ড নাম্বার 3-তে হচ্ছে তোমার কিছু নির্দিষ্ট প্রিপোজিশন থাকবে, সেই প্রিপোজিশনগুলো তোমাকে সলভ করতে হবে। অর্থাৎ আমি কিন্তু সলভ করে দেবো, আমি বলে দেবো এটার উত্তর এটা হবে, তোমাকে কিন্তু কী করতে হবে, খাতা কলম নিয়ে ঝটপট প্রস্তুত হয়ে উত্তরগুলো লিখে ফেলতে হবে, নয়তো উত্তরগুলো করতে পারবে না এবং তোমার উত্তরগুলো ভুলও হতে পারে। তো চলো আমরা দেখি অ্যাসাইনমেন্টটা কী আছে আমাদের, তাই তো স্টুডেন্ট? দেখতে পাচ্ছ আমাদের অ্যাসাইনমেন্টটা, আমি তোমাদের একটু অ্যাসাইনমেন্টটা শো করছি। ইটস ক্লাস 7 অ্যাসাইনমেন্ট নাম্বার 3। দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের বেশ অনেকগুলো পার্ট আছে। তো অ্যাসাইনমেন্টটা বুঝতে হলে ফার্স্টে কি কোশ্চেনটা আছে আমি একটু জুম করে তোমাদের বড় করে দেখাচ্ছি। আচ্ছা, নিশ্চয়ই ফার্স্ট কোশ্চেন দেখতে বলছো, এখানে বলছে রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্ল্যাঙ্কস। কি বলছে যে এই কোশ্চেনটা তাই ছিল যে রাইট ফর্ম ভার্বসের একটা সঠিক ব্যবহার তোমাকে এখানে করতে হবে। এই জন্য তোমাকে সঠিক যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলো তোমাকে বসাতে হবে। তো তাহলে চলো আমরা প্যাসেজটা শুরু করি এবং প্যাসেজের অর্থের সাথে সাথে এর সঠিক কী উত্তর হতে পারে, সম্ভাব্য উত্তর, শুধু সম্ভাব্য না, সঠিক উত্তরটাই আমি তোমাদের বলবো। তোমরা কিন্তু এই জন্য বলছিলাম যে খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো যাতে তুমি উত্তরগুলো লিখতে পারো। দেখো ফার্স্টে কি বলছে, ইয়োর লেটার রিগার্ডিং ইয়োর জয়ফুল পিকনিক ড্যাশ, মানে কাম আছে ব্র্যাকেটে, টু মি জাস্ট নাও অ্যাজ আ মার্ভেলাস ওয়ান। বলছে যে তোমার যে চিঠিটা আমি পেয়েছি, যে চিঠিতে তুমি তোমার পিকনিকে বর্ণনা দিয়েছো, সেটা মার্ভেলাস ছিল, অসাধারণ ছিল। সো এইখানে উত্তরটা হবে পিকনিক, জয়ফুল পিকনিক ড্যাশ হ্যাজ কাম, উত্তরটা হ্যাজ কাম হবে। এখানে পুরো ব্যাপারটা দেখো, যেহেতু পুরো প্যাসেজে ABC অথবা 1 2 3 দেয়নি, তুমি তোমার মতো করে ABC অথবা 1 2 3 দিয়ে উত্তর লিখতে পারো। আবার চাইলে পুরো প্যাসেজটা তুলতে পারো, পুরো প্যাসেজটা তুললে উত্তরের নিচে তোমাকে আন্ডারলাইন করতে হবে। সো এইটার উত্তর কি হবে, হ্যাজ কাম। Your joyful picnic has come to me just now as a marvelous one. In your letter, তোমার চিঠিতে তুমি you have wanted to know about the picnic that we have enjoyed recently. অর্থাৎ তোমার চিঠিতে তুমি জানতে চেয়েছো আমাদের পিকনিক সম্পর্কে, যে পিকনিকটা আমরা সাম্প্রতিক সময় করেছি। তাহলে এখানে উত্তরটা হবে হ্যাভ ওয়ান্টেড, আর সি এর উত্তরটা হবে হ্যাভ এনজয়েড। হ্যাভ হচ্ছে ওকে। নাও আই ড্যাশ, আই রাইট আছে ব্র্যাকেটে, উত্তরটা হবে রাইটিং, অ্যাম রাইটিং। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট, আমি এখন তোমাকে সেই সম্পর্কে বলবো বা লিখছি। আই অ্যাম রাইটিং, উত্তরটা কি হবে, অ্যাম রাইটিং। উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7 চুজ, CHOSE আছে, এটা বানানটা হবে CHOSE। 7 চুজ সোনারগাঁ অ্যাজ আওয়ার পিকনিক স্পট। আমরা ক্লাস 7ম শ্রেণীর শিক্ষার্থীরা সোনারগাঁকে আমাদের বনভোজন, পিকনিক মানে হচ্ছে বনভোজন বা পিকনিকের একটা স্পট হিসেবে নির্বাচন করেছিলাম। CHOSE আছে উচ্চারণ বানানটা, এবং এটা হবে CHOSE, মানে পাস্ট, প্রেজেন্ট থেকে পাস্ট হবে।
উই ড্যাশ 30 ইন নাম্বার, অর্থাৎ উই ওয়ার, যেহেতু এটা পুরোটাই পাস্টে প্যাসটা হচ্ছে তাই এখানে উত্তরটা ওয়ারের দিকে হবে, অর্থাৎ অতীত আমরা সংখ্যায় ছিলাম 30 জন, এখানে উত্তরটা হবে কি ওয়ার, উই ওয়ার 30 ইন নাম্বারস, ওয়ান অফ আওয়ার টিচার্স ওয়াজ উইথ আস, আমাদের অনেকগুলো টিচারের মধ্যে একজন যেহেতু বলা হচ্ছে তাই ওয়াজ হবে, ওয়ান অফ আওয়ার টিচার্স ওয়াজ উইথ আস, উত্তরটা এখানে কি হবে ওয়াজ হবে। উই ড্যাশ উই রিচ, ব্র্যাকেটে রিচ আছে, কি হবে রিচড হবে, ইডি যোগ হবে, উই আর ই এস সি এইচ ইডি, উই রিচড দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM, আমরা ঠিক 10টার মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিলাম, সকাল 10টায়, AM মানে সকাল। উই এনজয়েড যায় কি হবে ইডি যোগ হবে, ইএন জে ওয়াই ইডি, উই এনজয়েড দ্য ডে ভেরি মাচ, আমরা ওই দিনটাকে খুব দারুণভাবে উপভোগ করেছিলাম। অ্যাট লাস্ট উই রিটার্ন আছে, তাই তো, রিটার্নড, এখানে রিটার্নড হবে, অথবা উত্তর রাইট হতে পারে হ্যাভ রিটার্ন, অ্যাট লাস্ট উই হ্যাভ রিটার্ন হোম সেফলি, উই নেভার ফরগেটের জায়গায় হবে উইল ফরগেট, উই উইল নেভার ফরগেট, কি হবে উই উইল নেভার ফরগেট দ্য ডে, সেই দিনটাকে আমরা কোনো ভুলবো না, ইউর রিভার মনির। তো স্টুডেন্টস এই ছিল রাইট ফ্রম ভার্স, অর্থাৎ তোমার ভার্বের সঠিক ব্যবহারের যেই প্রশ্নটা এবং তার উত্তরটা কি ছিল সেটা কিন্তু আমি তোমাদের বললাম একটা করে, আশা করছি তোমরা লিখেছ উত্তরগুলো, বা পরবর্তীতে যারা ক্লাসগুলো দেখবে তারা লিখবে। তাহলে চলো আমরা দেখি যে নিচে আর কি কি আছে ক্লাস। এর পরবর্তী অংশে তোমার দেখবে যে বলছে রিড ইউর ইংলিশ বুক, এটা আমরা একটু পরে আসবো, অর্থাৎ 83 থেকে 89 পেজে যেই একটা কাজ করতে দেওয়া হয়েছে সেই কাজটা আমাদের সলভ করতে হবে। কিন্তু তার আগে আমরা এই মানে অ্যাসাইনমেন্টের মধ্যেই যেই কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা একটু আগে এটা শেষ করে নিই, তারপর আমরা মূল আমাদের বইয়ে যাব। একটু সেটিংয়ের সমস্যা হচ্ছে, জাস্ট এ মিনিট। আচ্ছা, এইবার একবারে স্পষ্ট দেখতে পাচ্ছ উইথ কোশ্চেন সহ, তাই তো। কোশ্চেন কি বলছে যে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। বলছে যে লিস্টে যে প্রিপোজিশনগুলো দেওয়া আছে সেই প্রিপোজিশনগুলো ইউজ, প্রিপোজিশনগুলো কি অন, বিসাইড, অ্যাট, অ্যাবাউট, ইন, অফ, ইনটু। অন মানে উপরে, বিসাইড মানে পাশে, অ্যাট মানে হচ্ছে দিক নির্দেশনা, আর অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, ইন ভিতরে, অফ এর, ইনটু মানে বাইরে থেকে ভিতরে। সো এই 7টা প্রিপোজিশন নিয়ে আমাদের শূন্যস্থান পূরণটা করতে হবে পুরো প্যাসেজের। চলো দেখি যে তাহলে আমরা প্যাসেজটা শুরু করি। দেখো ফার্স্ট লাইন কি আছে, ফার্স্ট লাইন দেখো, ড্যাশ ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, ডিয়ার মিতা, প্রিয় মিতা, প্রথমেই আমার আন্তরিক ভালোবাসা গ্রহণ করো। এখানে উত্তরটা হবে অ্যাট ফার্স্ট। সো এখানে উত্তরটা কি হলো অ্যাট ফার্স্ট, প্রথমেই। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড, আশা করি তুমি নিরাপদে আছো। টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট মাই রিডিং রুম, মানে আমার রিডিং রুম সম্পর্কে বলতে যাচ্ছে, সেই সম্পর্কে অর্থে এখানে অ্যাবাউট হলো। সো এটা কি হচ্ছিল যে দিক, ফার্স্টের আগে সাধারণত অ্যাট হয়, অ্যাট ফার্স্ট, এই জন্য হলো। আর এটা হচ্ছে আমি আমার রিডিং রুম, আমার পড়ার যেই ঘর আছে সেই পড়ার ঘর সম্পর্কে তোমাকে বলবো, দ্যাট আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট মাই রিডিং রুম, সম্পর্কের অর্থে আমরা সেখানে অ্যাবাউট ব্যবহার করলাম, অ্যাবাউট মাই রিডিং রুম। দ্য মর্নিং সান রেজ এন্টার্স ইনটু ইট, এর মধ্যে অর্থাৎ আমার পড়ার ঘরে প্রথম সূর্যের আলো এসে পড়ে। প্রথম সূর্যের আলো এসে পড়ার ব্যাপারটা কি, যে বাইরে থেকে ভেতরে কিছু আসাকে আমরা কি বলি এন্টার বলি, তাই তো। সেই অর্থে কিন্তু এখানে এন্টার ব্যবহার করা হলো। দ্য মর্নিং সান রেজ এন্টার ইনটু ইট, এখানে উত্তরটা হবে এন্টার। অ্যান্ড দেয়ার ইজ এনাফ স্পেস
অফ এয়ার সার্কুলেশন, এবং বাতাস সার্কুলেশন, বাতাস বয়ে যাওয়া বা ঘরের মধ্যে বাতাস আসা এবং বেরিয়ে যাওয়ার একটা যথেষ্ট স্পেস আছে, জায়গা আছে। বাতাস এর, সেই এর অর্থে কিন্তু এখানে আমরা কি ব্যবহার করি? উত্তর অফ। তাহলে কি হলো? ইট দেয়ার ইজ এনাফ স্পেস অফ এয়ার সার্কুলেশন। দেয়ার আর এ রিডিং রুম, রিডিং টেবিল, আমার ওখানে কি কি আছে? রিডিং টেবিল আছে, পড়ার টেবিল আছে, চেয়ার, একটা চেয়ার আছে, অ্যান্ড এ বুক শেলফ, একটা বইয়ের সেলফ আছে। ড্যাশ মাই রুম, এ বুক শেলফ বিসাইডস মাই রুম, আবার রুমের ইন মাই রুম, অর্থাৎ আমার রুমে কি কি আছে? চেয়ার আছে, টেবিল আছে, বুক শেলফ আছে। ইফ ইউ কাম, যদি তুমি আসো, ইউ ক্যান সি দেয়ার আর ওয়ার্ল্ড ম্যাপ, যদি তুমি আমার রুমটা দেখতে আসো, অর্থাৎ আমার পড়ার ঘরটা দেখতে আসো, তাহলে তুমি দেখতে পাবে একটা ওয়ার্ল্ড ম্যাপ, একটা বিশ্ব ম্যাপ আছে, মানচিত্র। ওয়াল ক্লক, একটি দেয়াল ঘড়ি আছে, অ্যান্ড সাম বিউটিফুল ওয়াল ম্যাটস হ্যাং, আমার কিছু সুন্দর সুন্দর ওয়াল ম্যাটস ঝোলানো আছে, হ্যাং অন দ্য ওয়াল, অর্থাৎ ঝোলানো, কোনো দেয়ালে কোনো কিছু ঝোলালে আমরা এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েশন হিসাবে হ্যাং এর সাথে অন ইউজ করি। সেকেন্ড উত্তরটা কী হবে? হ্যাং অন দ্য ওয়াল ড্যাশ মাই রিডিং রুম, অফ মাই রিডিং রুম, এখানে কিন্তু অফ হবে, ওয়াল অফ মাই রিডিং রুম। দ্য বুক শেলফ ইজ কেপ্ট ড্যাশ দ্য টেবিল, অর্থাৎ টেবিলের পাশেই বুক শেলফটা আছে। এই যে পাশে অর্থে আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে পাশে কোন প্রিপোজিশনটা হবে? বিসাইড, তাই তো? হ্যাঁ, সেটাই হলো, দ্য বুক শেলফ ইজ কেপ্ট বিসাইড দ্য টেবিল, টেবিলের পাশেই বুক শেলফটা আছে। আই লাইক মাই রিডিং রুম অ্যান্ড আই কিপ ইট নিট অ্যান্ড ক্লিন, আমি আমার পড়ার ঘরকে পছন্দ করি এবং এটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করি বা রাখি। হোপ টু সি ইউ সুন, তন্ময়, এবং তন্ময় লেটারটা তন্ময় লিখেছে কাকে? মিতাকে, বলছে যে আশা করছি খুব শীঘ্রই তোমার সাথে দেখা হবে। তো স্টুডেন্টস, এই ছিল আমাদের উত্তরগুলো ঝটপট আমি বলে নিই। এখানে যদিও আমরা বলছি যে ABC বা 1 2 3 দেয় নেই, এর জন্য তুমি পুরো প্যাসেজ লিখতে পারো, প্যাসেজ দেখে উত্তর নিচে আন্ডারলাইন করবে, অথবা ABC অথবা 1 2 3 দিয়ে তুমি সবগুলো প্যাসেজ লিখতে পারো। এখানে তুমি মূলত 8টা প্রিপারেশন করতে হবে তোমাদের, 7টা ক্লু আছে, 8টা একটা 2বার, অর্থাৎ অফটা এখানে 2বার ইউজ হয়েছে। প্রিপারেশন উত্তরগুলো আমি ঝটপট বলে নিই। এ নাম্বার, দ্যাট মিনস প্রথমটা 1 নাম্বার ছিল অ্যাট, 2 নাম্বার অ্যাবাউট, 3 নাম্বার ইনটু, 4 নাম্বার অফ, 5 নাম্বার ইন, 6 নাম্বার অন, 7 নাম্বার অফ এবং 8 নাম্বার বিসাইড। আর এর আগে যেটা রেখে এসেছি, অর্থাৎ যদি রাইট ফর্ম ভার্বসের উত্তরগুলো 1 2 3 দিয়ে বলি, সেখানে আমরা 10টা উত্তর লিখব। সেই উত্তরগুলো দেখো, 1 নাম্বার হচ্ছে হ্যাজ কাম, 2 নাম্বার হ্যাভ ওয়ান্টেড, অ্যান্ড 3 নাম্বার হ্যাভ, 4 নাম্বার এম রাইটিং, 5 নাম্বার চুজ CSOSE, 6 নাম্বার ওয়ার, 7 ওয়াজ, 8 রিচড, ইডি যোগ হবে, আর ESCHED, 9 নাম্বার এনজয়েড, এটা ইডি যোগ হবে, অ্যান্ড 10 নাম্বার লাস্ট অফ অল, এটা হবে উইল ফরগেট। সো স্টুডেন্টস, এই ছিল তোমার অ্যাসাইনমেন্টের 3টে কাজের মধ্যে 2টা কাজ। এবার চলে আসো দেখি যে অ্যাসাইনমেন্টের দ্বিতীয় যে কাজটা আছে সেই কাজটা কি। অর্থাৎ তোমার এখানে বলছে, আমাদের কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা বলছে দেখো যে রিড ইউর ইংলিশ গ্রামার টেক্সট বুক। তো তোমার কি হবে যে ইংলিশ গ্রামার তোমার একটা টেক্সট বুক আছে, সেই বইটা তোমাকে খুলতে হবে। তোমরা জানো যে তোমাদের একটা ইংলিশ গ্রামার টেক্সট বুক আছে, সেই টেক্সট বুকটা দেখতে এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমাদের ইংলিশ গ্রামার টেক্সট বুক, তাই তো? ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 7, ওকে। তো বলছে যে ইংলিশ গ্রামার টেক্সট বুকটা তোমরা খোলো এবং ফ্রম পেজ নাম্বার 83 to 89, অর্থাৎ 83 পৃষ্ঠা থেকে 89 পৃষ্ঠা, অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস অফ সেন্টেন্স বি, এবং এই যে 83 থেকে 89 পৃষ্ঠায় যে বি সেকশনে যেই কাজগুলো আছে বা এক্সারসাইজগুলো আছে, যেটা 1 2 3 এই 3টে এক্সারসাইজ তোমাকে করতে বলা হয়েছে। তো দেখো, তুমি 83 থেকে 89 পেজে আসলে দেখবে যে 89 88, অর্থাৎ 88 89 88 89 পেজে তুমি
অনেকগুলো অর্থাৎ 3টা 1 2 3 আর্টিকেল করার জন্য অনেকগুলো অপশন পাচ্ছ, সেটাই এখন আমি তোমাদের শো করবো যাতে তোমরা এটা করতে পারো। সো একটু ওয়েট করতে হবে, আমি একটু তোমাদের বইটাকে শো করছি, তোমরা নিজেরা সবাই ফটোতে বই নিয়ে প্রস্তুত থাকো এবং এখানে উত্তরগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরগুলো তোমাদের দেওয়া হবে, করা হবে, যাতে তোমরা সঠিকভাবে উত্তরগুলো করতে পারো। জাস্ট 88 পেজ, আমরা 88 পেজে আছি, তুমিও তোমার বইয়ের 88 পেজে চলে যেতে পারো। দেখতে পাচ্ছ আশা করছি 88 পেজ। 88 পেজের শুরুতে দেখো নাম্বার 1-এ তোমার কিছু এক্সারসাইজ করতে হবে। সেই এক্সারসাইজগুলো আমি তোমাদের এক এক করে শো করছি। আচ্ছা, তো যা বলছিলাম যে 88 পেজের ফার্স্ট যে কোশ্চেনটা দেখো, বলছে fill in the gaps with a, an or the and put a cross where no article is needed। বলছে যে আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করো। তোমার ক্লুগুলো হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের আর্টিকেল, সেটা হচ্ছে এ, এন অথবা দি। আর যদি তোমার কোনো আর্টিকেল প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে তুমি ক্রস সব চিহ্নটা ইউজ করবে, ঠিক আছে? তো দেখো তাহলে ফার্স্ট লাইনটা কি আছে, হ্যাভ ইউ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর ইস্তেহাম। ডক্টর ইস্তেহামের সাথে তুমি কি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো? অর্থাৎ আমাদের এখানে উত্তরটা অ্যান হলো, কারণ এ এর পূর্বে অ্যান হয়, জানো এটা ভাওয়েল। এরপরে নাম্বার বি, সবগুলো আমাদের আর্টিকেল, আমি একটা করে বলে যাচ্ছি তোমাদের, ঝটপট তুমি উত্তরগুলো লিখে ফেলো। ও ইয়েস আই হ্যাভ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর টুমরো। হ্যাঁ, আমি আগামীকালের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। ইজ দ্য ডক্টর নট কামিং টুডে? ডাক্তার কি আজ আসবে না? নো, দ্য ডক্টর comes to this hospital thrice a week। ডাক্তার এই হাসপাতালে সপ্তাহে 3 দিন আসে। আচ্ছা, পরবর্তীতে আসো। when should we visit him tomorrow? আমরা আগামীকাল তার সাথে কখন দেখা করব? এখানে আমাদের কোনো কাজ করার নাই। পরের লাইন দেখো, এখানে কথা বলছে এ এবং বি, একজন ব্যক্তি যার এ নাম এ, তার নাম বি, মানে এ বি তো কারো নাম হয় না, হয়তো কারো দিয়ে নাম শুরু করেছে। at 6:30 PM I hope he will give us for the best advice for proper ডায়াগনোসিস। অর্থাৎ তোমার প্রপার ডায়াগনোসিসের জন্য সে আশা করছে ভালো অ্যাডভাইস দিবে, বেস্ট, যেটা সবচেয়ে সর্বোৎকৃষ্ট। টুমরো ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। আগামীকাল সপ্তাহের প্রথম দিন। উই হ্যাভ টু স্টার্ট ফর, আমরা এর জন্য রওনা দিতে পারি। দ্য ডক্টর আর্লিয়ার টু অ্যাভয়েড ট্রাফিক কনজেকশন। জি হচ্ছে এখানে উত্তর। আর পয়েন্টটা দেখো লাস্ট লাইন এই পেজের, we shall reach the hospital before sunset। অর্থাৎ সূর্য অর্থাৎ সূর্যের আগে কখনো কোনো প্রিপারেশন হয় না, তাই এখানে আমরা কিন্তু কি করলাম, ক্রস ইউজ করলাম। এই ছিল 88 পেজে তোমার কাজ, যেটা হলো আমাদের 88 পেজের বি, এবং আমরা এখন মানে বি এর বি সেকশনের 1টা শেষ করলাম। এখন আমরা 88 পেজের বি সেকশনের
2 এবং 3-তে কী আছে সেটা আমরা দেখব এবং ওই অনুযায়ী আমরা কাজগুলো অর্থাৎ এক্সারসাইজটা সলভ করব। আচ্ছা, 89 পেজের শুরুতেই দেখতে পাচ্ছ, 89 পেজ আমি কিন্তু তোমাদের শো করেছি, দেখতে পাচ্ছ উপরের বাম পাশের কর্নারে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন তোমাদের বইয়ের নামটা। এটা কিন্তু তোমাদের মূল যে দ্বিতীয় পত্রের টেক্সট বুক আছে, আমি সেই টেক্সট বুক থেকেই কথা বলছি। ইট ইজ 89 পেজ, 89 পৃষ্ঠা, যার শুরুটা হচ্ছে এস এবং টি। এখানে দুজন ব্যক্তি যার নামের সংখ্যা ইউজ করেছে এস এবং টি। এস বলছে এস গুড মর্নিং টিচার, হাউ আর ইউ। এস বলছে এস মানে স্টুডেন্টস, আর টি মানে হচ্ছে টিচার মানে শিক্ষক। তো স্টুডেন্ট বলছে শুভ সকাল, আপনি কেমন আছেন। টিচার বলছে গুড মর্নিং, ক্যান ইউ রাইট আ প্যারাগ্রাফ অন বেগম রোকেয়া। শিক্ষক বলছেন সুপ্রভাত, তুমি কি বেগম রোকেয়ার উপর একটি প্যারাগ্রাফ লিখতে পারবে। একটি, সেই অর্থে কিন্তু এ ব্যবহার করছে। তাছাড়া এখানে কনজাংশনের উপরে আগেও কিন্তু এ ব্যবহার হয়, সেই অর্থেও কিন্তু এ ব্যবহার করেছে। এস স্টুডেন্ট বলছে ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি লিখতে পারবো, মানে আমি পারবো মানে হচ্ছে লিখতে পারবো, যেহেতু তাকে আগে লেখার কথা বলা হয়েছে। টিচার বলছে হোয়াট ওয়াজ শি, মানে সে কে ছিল, মানে তার পেশাগতভাবে সে কে ছিল। হু ওয়াজ শি কিন্তু বলে নেই, সে কে ছিল, মানে বেগম রোকেয়া কে ছিল এমন না, মানে হোয়াট ওয়াজ শি, তা পেশাগতভাবে সে কে ছিল, অর্থাৎ তাকে আমরা কি হিসাবে চিনি। স্টুডেন্ট বলছে শি ওয়াজ আ সোশ্যাল ওয়ার্কার, তিনি একজন সমাজকর্মী ছিলেন। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল, সে অবিভক্ত বাংলায় বাস করতেন। ইন দ্য আর্লি 20th century, অর্থাৎ 20 শতাব্দীর প্রথম দিকে। তো আমরা এখানে একটা কনভারসেশন পাচ্ছি স্টুডেন্টস অ্যান্ড টিচার। সেখানে টিচার এসে সুপ্রভাত জানালো, স্টুডেন্টও সুপ্রভাত জানালো, উভয় সুপ্রভাত গুড মর্নিং বিনিময় করলো এবং বললো যে টিচার বললো যে তুমি কি বেগম রোকেয়া সম্পর্কে কিছু লিখতে পারবে, এখানে একটা প্যারাগ্রাফ। তো স্টুডেন্ট বললো পারবো। পরে অবশ্যই দেখি কি আছে, শি ওয়াজ রাইটার অলসো, সে একজন লেখিকাও ছিলেন। বেগম রোকেয়ার কথা বলা হচ্ছে। শি ডাব্লিউ কনজাংশন, এই জন্য এ হলো। শি রোট আ নাম্বার অফের আগে সবসময় এ হয়। এছাড়া এনকে যদি চিন্তা করো কনজাংশন, সেক্ষেত্রে এ হয়। শি রোট এ নাম্বার অফ বুকস, সে বেশ কিছু বই লিখেছেন। সে বলতে এখানে অবশ্যই বেগম রোকেয়াকে বোঝাচ্ছে। ইয়েস টিচার, আই ক্যান মেনশন দ্য নেম অফ আ বুক রিটেন বাই হার, আমি তার লেখা একটা বইয়ের কথা উল্লেখ করতে পারি। কয়টা বই? একটা বই। সেই এক অর্থে এখানে এ বসেছে, আর এটা হচ্ছে যে বি কনজাংশন, এই জন্য এর পূর্বে এ বসেছে। সুলতানাস ড্রিম, সুলতানার স্বপ্ন, ইজ দ্য বুক রিটেন বাই হার। এখানে দি ক্যান হলো, তুমি বলতে পারো যে স্যার সুলতানাস ড্রিম তো একটা বই, তাহলে একটা বই একের জন্য তো এই হওয়ার কথা। কিন্তু যেহেতু এখানে সুলতানাস ড্রিমকে নির্দিষ্ট করে দিয়েছে, অর্থাৎ সুলতানার স্বপ্ন নির্দিষ্ট, এই জন্য এখানে উত্তরটা দি হলো। সুলতানাস ড্রিম ইজ দ্য বুক রিটেন বাই হার। হোয়ার ওয়াজ শি ফ্রম, সে কোথা থেকে আসছে, মানে হচ্ছে সে কোথায় থাকতো, তার বসবাসের স্থানটা কোথায় ছিল। শি ওয়াজ ফ্রম রংপুর, সে রংপুরে বাস করত। তো স্টুডেন্টস, এই ছিল নাম্বার বি এর 2, অর্থাৎ 1 শেষ করলাম, 2 শেষ করলাম, এবার আমরা 3-তে যাব এবং 3 শেষ করলে আমাদের মূলত অ্যাসাইনমেন্ট নাম্বার 3টা শেষ হয়ে যাবে, অর্থাৎ পার্ট 1, 2 এবং এখন দেখো পার্ট 3-তে যাচ্ছে সরাসরি। পার্ট 3 শুরুতেই দেখো শুধু বলছে অনুপম, এখানে দুজন ব্যক্তি কথা বলছে, এফ আর এস। একজনের নাম হচ্ছে অনুপম। অনুপম, হোয়াট ওয়াজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট, সবচেয়ে বড় মহাদেশ কোনটি। এই যে লার্জেস্ট, অর্থাৎ কি হলো সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় আমরা কি করি, দি ব্যবহার করি। তাই এখানে
লার্জেস্ট, এর আগে দি ব্যবহার করা হয়েছে। তুমি যদি চিন্তা করো এলটা এখানে কনজাংশন আগে আমি এ বসাই, এক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এটা খেয়াল রাখতে হবে যে আমরা আর্টিকেলগুলো কীভাবে করি, ডান পাশে কি ওয়ার্ড আছে সেই চিন্তা করে আমরা আর্টিকেল করি। ডান পাশে এখানে লার্জেস্ট অর্থাৎ ক্যাপিটাল অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি আছে, সুপারলেটিভ ডিগ্রি পড়বে সবসময় দিবস। স্টুডেন্ট উত্তর দিচ্ছে বা এস নামে যে আছে সে উত্তর দিচ্ছে এশিয়া। তো কোনো কান্ট্রির নামের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল হয় না, যেমন আই লিভ ইন বাংলাদেশ। এই যে আই লিভ ইন বাংলাদেশ বললাম, বাংলাদেশের আগে কিন্তু আমি কোনো আর্টিকেল বললাম না, অর্থাৎ ক্রস হবে। এশিয়ার পূর্বে সেই ক্ষেত্রে কোনো আর্টিকেল হচ্ছে না, অর্থাৎ ক্রস কিন্তু নিজে কোনো আর্টিকেল না। অর্থাৎ যখন কোনো আর্টিকেল হবে না, ওমিশন অফ আর্টিকেল এটাকে বলা হয়, সেই ক্ষেত্রে আমরা ক্রস ইউজ করি। গিভ অ্যান এক্সাম্পল অফ এ ম্যানগ্রোভ ফরেস্ট। একটা ম্যানগ্রোভ ফরেস্টের উদাহরণ দাও তো। হচ্ছে যে ম্যানগ্রোভ ফরেস্ট অনেক আছে, যেমন আমাদের দেশে সুন্দরবন হচ্ছে একটা বড় ম্যানগ্রোভ ফরেস্ট এবং পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, তাই তো? এবং পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট আছে। সে বলছে যে আচ্ছা একটা ম্যানগ্রোভ ফরেস্টের বর্ণনা দাও তো। এই যে একটা ম্যানগ্রোভ ফরেস্ট বললো, এই একের জন্য কিন্তু এখানে এ ইউজ করা হয়েছে। তুমি যদি এবার চিন্তা করো এমটা কনজাংশন, আমি এই জন্য এ বসিয়েছি, সেক্ষেত্রে হবে সুন্দরবন। ও যে নামের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল হয় না। যেমন একজনের নাম বললাম, ধরো শাহরুখ খান ইজ আ গ্রেটেস্ট আর্টিস্ট বা গ্রেট আর্টিস্ট, এরকম বললাম যে শাহরুখ খানের কথা। এখন দেখো শাহরুখ খানের আগে কিন্তু আমি কোনো আর্টিকেল ব্যবহার করি নি, অর্থাৎ ক্রস হবে। আচ্ছা, কিন্তু যদি আমি একজনের সাথে একজনের তুলনা করতে থাকি, সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল হয়। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু তুলনা নাই, সেখানে সরাসরি শুধু নাম দিচ্ছে, যেমন এশিয়া হলো, সুন্দরবন হলো। সো নামের পরে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করছি না, ব্যবহার করছি কি ওমিশন অফ আর্টিকেল, দ্যাট মিনস ক্রস। নেক্সট লাইন দেখো, হু ইজ স্টিফেন হকিংস। সে বলছে স্টিফেন হকিংসকে। তোমরা জানো যে স্টিফেন হকিংস হচ্ছে একজন স্বনামধন্য বিজ্ঞানী এবং রিসেন্টলি সে চলে গেছেন, এবং আইনস্টাইনের পরে স্টিফেন হকিংসকে বিশ্বের সবচেয়ে বড় পদার্থবিজ্ঞানী বা বড় বিজ্ঞানী বলা হয়। তো যাই হোক, সে বলছে যে হু ইজ স্টিফেন হকিংস। স্টিফেন হকিংসকে সে বলছে এস বলছে হি ইজ আ সায়েন্টিস্ট। উনি একজন সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী। এসটা কি ভাওয়াল না কনসোনেন্ট? কনসোনেন্ট। আর কনসোনেন্ট পড়বে এ বসবে। এছাড়া সে একজন সায়েন্টিস্ট, এই একজন এক অর্থ কিন্তু এখানে এ বসলো। হি ইজ অ্যান ইংলিশ। এখন তুমি বলতে পারো স্যার ইংলিশ কি জাতি বোঝালো না ইংলিশ দেশ বোঝালো না ইংলিশ ভাষা বোঝালো? এখানে ইংলিশ জাতি বুঝিয়েছে। সে একজন ইংরেজ, অর্থাৎ ইংরেজ যাদেরকে আমরা বলি তাদের মধ্যে উনি একজন। সেই জন্য ইংলিশের আগে এখানে অ্যান বসলো। ইংলিশটা কিন্তু অ্যান বসলো, এটা ভাষা না জাতি বুঝিয়েছে এই জন্য। আরেকটা হচ্ছে যে ই এর জন্য, ইটা দেখো ভাওয়েল, এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েল, তাই না? তো এখানে ই আছে বলে এখানে আমরা কি করলাম, অ্যান বসালাম। তাহলে পুরো লাইনটা কি দাঁড়ালো, হি ইজ আ সায়েন্টিস্ট, হি ইজ অ্যান ইংলিশ। এবং আমাদের লাস্টে মাত্র কয়েকটা লাইন আছে, সেই লাইনগুলো করেই আমাদের অ্যাসাইনমেন্টটা শেষ হবে, আজকের অ্যাসাইনমেন্ট। আশা করি দেখতে পাচ্ছ পরের অংশটা। হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? এই যে বলছে যে ভাষা আন্দোলনের অবজেক্টিভটা কী ছিল, নির্দিষ্ট, অর্থাৎ আমাদের ভাষা আন্দোলন বা 1952 এর ভাষা আন্দোলনকে মেনশন করছে। নির্দিষ্ট কোনো বিষয়কে বা অবস্থাকে বা ঘটনাকে মেনশন করলে আমরা কী করি, আমরা ওটাকে নির্দেশ করি, অর্থাৎ দি ইউজ করি, তাই তো, নির্দিষ্ট করার জন্য। সেই জন্য এখানে হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। উই ডিমান্ডেড ড্যাশ বাংলা। এই দেখো বাংলা বলতে এখানে বাংলা ভাষাকে বুঝিয়েছে। তো ভাষা বা কোনো স্পেসিফিক কোনো ভাষার পূর্বে আর্টিকেল বসে না। এখন যদি তুমি চিন্তা করো স্যার তাহলে ইংলিশে পড়বে কেন আর্টিকেল বসে? ইংলিশ তো ভাষা। এখানে ইংলিশ মানে শুধু ইংলিশ, এটা এখানে ভাষা বোঝাচ্ছে না। ইংলিশ বলতে এখানে সে একজন ইংরেজ জাতি বোঝাচ্ছে, মানে একজন মানুষ হিসেবে বোঝাচ্ছে, সেই জন্য অ্যান বসেছে। বাট এখানে বাংলা বলতে কিন্তু বাংলা ভাষাকে বুঝিয়েছে। সো ভাষার পূর্বে কোনো আর্টিকেল হয় না, ক্রস হয়। এজন্য আমরা লিখলাম উই ডিমান্ডেড বাংলা টু বি ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। আমরা বাংলাকে আমাদের রাষ্ট্রীয় ভাষা হিসাবে ডিমান্ড করেছিলাম, অর্থাৎ
ডিমান্ড মানে বুঝতে পেরেছো, চাহিদা করা, অর্থাৎ আমরা চেয়েছিলাম আমাদের রাষ্ট্রভাষা বাংলা হোক, এই জন্য ভাষা আন্দোলনটা হয়েছিল। সো স্টুডেন্টস, এই ছিল আমাদের সম্পূর্ণ স্টেট অ্যাসাইনমেন্ট 3 ফর ক্লাস 7। তো স্টুডেন্টস, যা বলছিলাম যে অ্যাসাইনমেন্ট এর 3টা অংশ আমরা দেখলাম। ফার্স্ট অংশে রাইট ফর্ম ভার্ব ছিল, সেখানে তোমাদের 10টা রাইট ফর্ম ভার্ব সলভ করতে হয়েছে। আমি কিন্তু সলভগুলো দেখিয়েছি, আশা করছি তুমি সঠিক উত্তরগুলো লিখতে পারবে। এবং সেকেন্ড অংশে প্রিপোজিশন ছিল, এবং এটা হচ্ছে 88-89 পেজ। ওখানে তুমি পার্ট বিতে যে 1, 2, 3 এরকম 3টা পার্টে প্রিপোজিশন পাবে অনেকগুলো, এবং সেই প্রিপোজিশনগুলো কিন্তু আমি লাইন বাই লাইন বাংলা বুঝিয়ে তোমাদের উত্তর দিয়েছি। অর্থাৎ আশা করছি তোমরা উত্তরগুলো ধরতে পেরেছো, অথবা যেই সময় আমি পেজগুলো দেখিয়েছি সেগুলো স্ক্রিনশট দিলেও কিন্তু তুমি উত্তরগুলো পেয়ে যাবে, কারণ ওখানে উত্তরগুলো লেখা ছিল। তোমাদের সুবিধার জন্য এটা করা, সাধারণত বইয়ের মধ্যে আসলে কোনো কিছু লেখা ঠিক না, কিন্তু তোমাদের সুবিধার জন্য, যেহেতু আমাদের 3টা পার্টের কাজ করতে হবে একটা ক্লাসে, এই জন্য ঝটপট এটা করে দাও। অ্যান্ড নাম্বার 3তে তুমি সিলেক্টেড কিছু প্রিপারেশন পেয়েছো, সেই প্রিপারেশন নিয়ে আমাদের 8টা প্রিপারেশন সলভ করতে হয়েছে, এবং সলভগুলো আমি তোমাদের ক্লাসে বলেছি, আশা করছি তোমরা ধরতে পেরেছো। তো তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য। আর সামনের ক্লাসে আমরা আবার একটা অ্যাসাইনমেন্ট, আমাদের পেসেছে অ্যাসাইনমেন্ট নাম্বার 4 নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, ধন্যবাদ।